25 ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। বিমানবন্দরে নামলেই দেওয়া হবে বিশেষ নিরাপত্তা, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস। মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক একে খন্দকারের জানাজা অনুষ্ঠিত। রাষ্ট্রীয় সম্মান ও ফ্লাই পাস্টের মধ্য দিয়ে শেষ শ্রদ্ধা। লালমনিরহাটে হাতের স্পর্শে উঠে আসছে ফুটপাতের টাইলস, প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা বলছে কর্তৃপক্ষ। 17 বছরের সাজা ঘোষণার পর দেশজুড়ে আন্দোলনের ডাক ইমরান খানের, হাইকোর্টে আপিলের ঘোষণা। এবং এশিয়া কাপ অনূর্ধ্ব 19 ফাইনালে রানের পাহাড় গড়ল পাকিস্তান। সামির মিনহাজের বিধ্বংসী শতকে পাকিস্তানের সংগ্রহ 347। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ সন্ধ্যা 7টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি পুরো খবরে। দীর্ঘ 17 বছরের বেশি সময় পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে কৌতূহল ও উদ্বেগ। আগামী 25 ডিসেম্বর যুক্তরাজ্য থেকে তার প্রত্যাবর্তনের খবরে সমর্থকদের মধ্যে যেমন উৎসাহ দেখা যাচ্ছে, তেমনি সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তৈরি হচ্ছে শঙ্কা। যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারেক রহমান দেশে এলে তার নিরাপত্তা নিয়ে বিশেষ কোনো ঝুঁকির তথ্য নেই, তবে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তৌহিদুজ্জামান তন্মর পাঠানো তথ্যে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। দীর্ঘ প্রতীক্ষার পর নির্ধারণ হয়েছে তারিখ, কাটা হয়েছে বিমানের টিকিট, ট্রাভেল পাসও পেয়েছেন হাতে। এখন শুধু অপেক্ষা। বলছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা। দীর্ঘ 17 বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে আগামী 25 ডিসেম্বর তিনি দেশে ফিরছেন। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। তারেক রহমান প্রত্যাবর্তন ঘিরে সমর্থকদের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে, তেমনি নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে শঙ্কাও প্রকাশ পাচ্ছে। মূলত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গুলির ঘটনার পরে উদ্বেগ আরও বেড়েছে। দলীয় সূত্রগুলো বলছে, সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যাতে নিরাপদে থাকে সে নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। কোনো আশঙ্কাকে উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, তারেক রহমান দেশে এলে তার নিরাপত্তা নিয়ে বিশেষ কোনো ঝুঁকির তথ্য নেই, তবে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ বলছে, দেশে ফেরার পর তারেক রহমান এক জায়গা থেকে আরেক জায়গায় গমনাগমনের সময় পাবেন পুলিশ প্রোটেকশন সহ বিশেষ নিরাপত্তা। এছাড়া তারেক রহমানের বাসভবন এবং অফিসেও থাকবে কয়েক স্তরের নিরাপত্তা। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও ছদ্মবেশে গোয়েন্দারা তারেক রহমানের নিরাপত্তার দিকটি দেখভাল করবেন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির দেশে ফেরা সবসময় একটি সংবেদনশীল বিষয়। সে কারণে আগাম প্রস্তুতি এবং সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা থাকলে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। তারেক রহমান সহ দেশের সকল নাগরিকের নিরাপত্তা দেয়া রাষ্ট্রের দায়িত্ব। সব মিলিয়ে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে যেমন কৌতূহল বাড়ছে, তেমনি নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতির দিকেও নজর রাখছে সংশ্লিষ্ট মহল। নিউজ ডেস্ক। মুক্তিযুদ্ধের উপর সর্বাধিনায়ক বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত একে খন্দকারের নামাজের জানাজা সম্পন্ন হয়েছে। বিমান বাহিনী ঘাঁটি বাসারে আয়োজিত এই জানাজায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ রাষ্ট্রের শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন। রাষ্ট্রীয় সম্মান, পুষ্পস্তবক অর্পণ ও ফ্লাই পাস্টের মধ্য দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয় এই বীর মুক্তিযোদ্ধাকে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক, বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত একে খন্দকারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার জানাজায় অংশ নেন। আল্লাহু আকবার। রোববার বাদ জোহর বিমান বাহিনী ঘাঁটি বাসারের কেন্দ্রীয় মসজিদের ইমাম নামাজ পরিচালনা করেন।
এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ, মন্ত্রী পরিষদ সচিব, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ তার জানাজায় অংশ নেন। السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله রাষ্ট্রপতির পক্ষ থেকে তার সামরিক সচিব একে খন্দকারের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরে বিমান বাহিনীর ফ্লাই পাস্ট দ্বারা একে খন্দকারের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। 2024 সালে জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় গুলি করে 28 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী 24 ডিসেম্বর দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই সংক্রান্ত বিষয় শুনানি নিয়ে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই সংক্রান্ত বিষয়ে আদেশের নতুন দিন ঠিক করেন। প্যানেলের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। ব্রিগেডিয়ার তোফায়েল মুস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার কামরুল হাসান, লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল, এই 3 জনের পক্ষে আমি আজকে এই ট্রাইব্যুনালে বলেছি দি হোল অফ দ্য ফর্মাল চার্জ ওনারা কোথাও বলতে পারেননি হোয়াট রেসপন্সিবিলিটি এই 3 জন আসামির ছিল এই গুমের, যাদেরকে নাম বলেছে যে তাদের গুমের ক্ষেত্রে। আমি সাবমিশন রেখেছি এই ধরনের কোনো প্রাইম অফিসে কেস প্রসিকিউশন তার ফর্মাল চার্জে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এবং আমি বলেছি যে আজকে যে চার্জ ফ্রেমিংয়ের যে ডেট ছিল আমার ডিসচার্জ অ্যাপ্লিকেশন কেয়ারফুল কনসিডারেশনের পর যেন চার্জ ফ্রেমিংয়ের ডেট শিফট করে নতুন ডেট দেওয়া হয়। ট্রাইব্যুনাল মেহরবানি করে 2 দিন পাঠিয়ে দিয়েছেন। লালমনিরহাটের সড়ক উন্নয়নের নামে যেন আবারও প্রশ্নের মুখে সরকারি প্রকল্প। নির্মাণ শেষ হওয়ার আগেই হাতের স্পর্শেই উঠে আসছে ফুটপাতের টাইলস। স্থানীয়দের অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহার করে দায়সারা কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। যদিও সংশ্লিষ্টরা বলছেন অভিযোগ প্রমাণিত হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। দেখতে নতুন কিন্তু বাস্তবে নড়বড়ে। লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের মিশন মোড় থেকে সাপটিবাড়ি অংশে নির্মাণাধীন ফুটপাতের এমনই করুণ চিত্র। বসানোর 2-3 দিনের মধ্যেই উঠে যাচ্ছে টাইলস। কোথাও উঠে গেছে টাইলস, বেরিয়ে এসেছে নিচের বালু ও সিমেন্টের দুর্বল আস্তরণ। এই সড়কের 2 পাশে প্রায় 1700 মিটার ফুটপাথ নির্মাণের কাজ চলছে, কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায় মিশন মোড় থেকে ক্যান্টিন মোড় পর্যন্ত অন্তত 20টির বেশি স্থানে টাইলস নড়বড়ে। স্থানীয়রা বলছেন কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সিমেন্ট আর মাত্রাতিরিক্ত বালু, ফলে কাজ শেষ হওয়ার আগেই ফুটপাতের এমন দশা। আমি এই কাজটা করলাম, এটা নিয়ম হইল শুকনা বালু আর সিমেন্ট একসাথে মিক্স করে আমি বিছাই দিলাম, তার উপরে আমি গোলা মারবো, গোলা মারার পর টাইলসটা বসে দেবো, পর্যায়ক্রমে কিউরিং হবে, তারপরে এটা কি হার্ড হয়েছে দেখছেন। সড়ক ও জনপদ বিভাগের তথ্য মতে প্রায় 13,50,00,000 টাকা ব্যয়ে গত বছরের 7 নভেম্বর শুরু হয় এই প্রকল্প। কাজ পায় ডন এন্টারপ্রাইজ, সাব ঠিকাদার হিসেবে কাজ করছে মেসার্স হক এন্টারপ্রাইজ। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ এখনও শেষ হয়নি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি ফুটপাতের পাশে দোকান থাকায় চলাচলের কারণেই কিছু জায়গায় টাইলস নড়ে গেছে। এলাকাবাসী যেটা বলতেছে যে কাজটা অনিয়ম হয়েছে, আসলে কাজটা অনিয়মের এখানে কোনো কিছু বিন্দু পরিমাণ হয় নাই। এখানে কাজটার নিয়মটা হলো 2 দিন, মানে কাজ টাইলসটা বসানোর পরও 2 দিন আমাদের সময় দেওয়া লাগে। এদিকে অনিয়ম প্রমাণিত হলে ঠিকাদারের বিল আটকে দেওয়া সহ কঠোর ব্যবস্থার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
এখানে যে জিনিসটা হয়েছে, এটা কাজটা টাইলস হয়েছে গত পরশুদিন। এটা একটা কিউরিং টাইম আছে। কিউরিং টাইমটা এখনো পাইনি। এটা সিটিং টাইমটা একটা পার হইলে তাহলে এর আমরা স্ট্রেংথটা বুঝতে পারবো যে এটা ঠিক আছে কিনা। আর যদি এটা তারপরেও না হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বিলের মধ্যে অন্তর্ভুক্ত করব না। উন্নয়নের নামে যদি এমন দায়সারা কাজ হয় তবে ভোগান্তি বাড়বে সাধারণ মানুষেরই। এখন দেখার বিষয় তদারকির মাধ্যমে আদৌ মানসম্মত ফুটপাত পায় কিনা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। প্রাণ কফি ক্যান্টিন, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। নারায়ণগঞ্জের নরসিংপুর এলাকায় ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনায় ফেরি থেকে একটি ট্রাক সহ 5টি যানবাহন নদীতে পড়ে 3 জনের প্রাণহানি হয়েছে। শনিবার রাতের এই দুর্ঘটনার পর থেকে রোববার সকাল পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে নদীর দুই পাশে সৃষ্টি হয়েছে তীব্র যানজট এবং বক্তাবলী এলাকার ব্যবসা বাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ফেরিটি মাঝ নদীতে পৌঁছানোর পর হঠাৎ করে একটি ট্রাক চালু হয়ে সামনে এগোতে থাকে। এতে ট্রাকের ধাক্কায় একটি মোটরসাইকেল, 2টি ব্যাটারি চালিত অটোরিকশা ও একটি ভ্যান নদীতে তলিয়ে যায়। সঙ্গে থাকা যাত্রীরাও পানিতে পড়ে যান। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে 3 জনের মরদেহ উদ্ধার করা হলেও ডুবে যাওয়া যানবাহনগুলো এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। নিহতদের একজন প্রবাসী মাসুদ রানা, যিনি সম্প্রতি সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছিলেন। অন্য 2 জন হলেন মোটরসাইকেল চালক রফিক ও ভ্যান চালক স্বাধীন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এই ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিআইডব্লিউটিএ ও ফেরি কর্তৃপক্ষ জানিয়েছে, পানির গভীরতা নির্ধারণ শেষে উদ্ধার অভিযান জোরদার করা হবে এবং আজ বিকেলের মধ্যে ফেরি চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। একটা হুন্ডার ছিল সাইডে, তো অটো আর ভ্যান গাড়ি সহ ওই রানিং এ ওই স্টার্ট দিয়ে লাগছে, 8 চাকাটা স্টার্ট দিয়া ওই আলা ওই জানা কি অবস্থা, পরে 3টা গাড়ি একদম পানির মধ্যে পড়ে আছে। তো যে ট্রাক ওই চালক না হেল্পার আমরা সঠিক জানি না, ফেরিতে যে ট্রাক ছিল ট্রাকের উপর দিয়া ওটা স্টার্ট দিয়েছে, স্টার্ট দেওয়ার করে নিয়ন্ত্রণ হারায় ট্রাক চলছে এবং ট্রাকের সামনে যা ছিল গাড়ি হুন্ডা যা ছিল সব পানিতে পড়ে গেছে। আমরা গতকাল রাতে বিষয়টি জানতে পেরেছি যে এরকম একটি ইনসিডেন্ট হয়েছে। তো আমরা রাতের বেলায় তিন জনের লাশ উদ্ধার হয়েছে, এটাও আপনারা জানেন। তো আমরা যতটুকু প্রাইমারি ভাবে তথ্য পেয়েছি তাতে আমরা শুনেছি যে ফেরিঘাটে একটি ট্রাক ছিল এবং ট্রাকটা হঠাৎ করে ফেরিঘাটে ভেড়ার আগে তার আগে ট্রাকটা চালু হয়ে যায় এবং তার ধাক্কা লেগে সামনে কয়েকটি যানবাহন এবং যতটুকু পানিতে পড়ে যায়, নদীতে পড়ে যাওয়ার পরে তাদেরকে আমাদের তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস এবং কোস্ট গার্ড, নৌ পুলিশ এরা এসেছে এবং স্থানীয় জনগণের মাধ্যমে এবং তাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো তৎপরতায় 3 জনের লাশ। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ। জানাবো আন্তর্জাতিক সংবাদ। নতুন এক দুর্নীতি মামলায় 17 বছরের কারাদণ্ডের রায় ঘোষণার পর দেশ জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। একই সঙ্গে তিনি এই রায়ের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করার ঘোষণা দিয়েছেন। কারাগার থেকে আইনজীবীর মাধ্যমে পাঠানো বার্তায় ইমরান খান বলেন, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীকে রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তার ভাষায় জাতিকে নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। তিনি দাবি করেন, তোষাখানা 2 মামলার এই রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই তড়িঘড়ি দেওয়া হয়েছে। পিটিআই এক বিবৃতিতে এই সাজাকে অসাংবিধানিক ও রাজনৈতিক প্রতিহিংসার উদাহরণ বলে আখ্যা দিয়েছে। দলটির নেতারা অভিযোগ করেন, ইমরান খানের কারাবাস দীর্ঘায়িত করতেই পরিকল্পিতভাবে এমন রায় দেওয়া হচ্ছে। পিটিআই নেতারা জানান, শান্তিপূর্ণ ও সংবিধান ভিত্তিক আন্দোলনের মাধ্যমেই ন্যায় বিচার আদায় করা হবে। ইমরান খান স্পষ্ট করে বলেছেন, তিনি কোনো অবস্থাতেই ক্ষমা চাইবেন না। অন্যদিকে তার পরিবার ও দলের নেতারা একে ক্যাঙ্গারু কোর্টের রায় বলেও কঠোর সমালোচনা করেছেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে।
অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে রানের পাহাড় গড়েছে পাকিস্তান। ওপেনিং ব্যাটার সামির মিনহাজের বিধ্বংসী ব্যাটিংয়ে পাকিস্তানের যুবারা দাঁড় করিয়েছে 347 রানের বিশাল সংগ্রহ। তার ব্যাটে এসেছে 113 বলে 172 রান। রোববার আইসিসি একাডেমি মাঠে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক আয়ুষ। ফলে আগে ব্যাটিং করতে নামা পাকিস্তানের যুবারা তুলোধুনো করে ছেড়েছে চিরপ্রতিদ্বন্দ্বীদের বোলারদের। ওপেনিংয়ে নামা সামির ব্যাটিং করেছেন 42.5 ওভার পর্যন্ত। এ সময় তিনি খেলেছেন 113 বলে। ভারতের বোলারদের বেধড়ক পিটিয়ে 19-4-এর পাশাপাশি মারেন 9 ছক্কা। ততক্ষণে পাকিস্তানের রান পেরিয়ে যায় 300। সামিরের এমন মারকুটে ব্যাটিং থেকে রেহাই পাননি ভারতের কোনো বোলারই। পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ 56 রান এসেছে আহমেদ হুসাইনের ব্যাটে। 35 রান করেছেন উসমান খান। সামিরের ইনিংসের বাইরে এ দুটি ইনিংসই ছিল উল্লেখ করার মতো। শেষ দিকে নকিব শফিক 12 ও মোহাম্মদ সাইম 13 রানে অপরাজিত থেকে দলের সংগ্রহ নিয়ে যান 8 উইকেটে 347 রানে। ভারতের বোলারদের মধ্যে সর্বোচ্চ 3 উইকেট পেয়েছেন দীপেশ দেবেন্দ্র, তবে তিনি খরচ করেন 83 রান। হেনিল পাতিল 2 উইকেট শিকারে দেন 62 রান। 1 উইকেট নিতে গিয়ে 72 রান দেন কানিশ চৌহান। তবে ব্যতিক্রম ছিলেন খিলান প্যাটেল। মাত্র 44 রান খরচায় তিনি 2 উইকেট পেয়েছেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। বিমানবন্দরে নামলেই দেওয়া হবে বিশেষ নিরাপত্তা, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস। মুক্তিযুদ্ধের উপর সর্বাধিনায়ক একে খন্দকারের জানাজা অনুষ্ঠিত। রাষ্ট্রীয় সম্মান ও ফ্লাই পাস্টের মধ্য দিয়ে শেষ শ্রদ্ধা। লালমনিরহাটে হাতের স্পর্শে উঠে আসছে ফুটপাতের টাইলস। প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা বলছে কর্তৃপক্ষ। 17 বছরের সাজা ঘোষণার পর দেশজুড়ে আন্দোলনের ডাক ইমরান খানের। হাইকোর্টে আপিলের ঘোষণা। এবং এশিয়া কাপ অনূর্ধ্ব-19 ফাইনালে রানের পাহাড় গড়ল পাকিস্তান। সামির মিনহাজের বিধ্বংসী শতকে পাকিস্তানের সংগ্রহ 347। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।